হ্যালো এভরিওয়ান, তাহলে আমাদের হচ্ছে আমরা এখন আইসিটি ক্লাসে চলে আসছি। আইসিটি ক্লাসে তোমাদের জন্য একদম শিওর শর্ট কিছু এমসিকিউ নিয়ে আর এসকিউ নিয়ে চলে আসছি, যেগুলো তোমরা ভালো মতো যদি প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষার যে প্রিপারেশন, অর্থাৎ এসএসসি পরীক্ষার যে প্রিপারেশন, ওইটা তোমাদের একদম পূর্ণাঙ্গভাবে রেডি হয়ে যাবে। তো আমাদের এই যে অধ্যায় 5 আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আইসিটি অধ্যায় 5 মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। তো 26-এ যারা এসএসসি দিচ্ছ তাদের জন্য যেটা দেখলাম যে তোমাদের হচ্ছে শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসের সবটুকু, অর্থাৎ এই পুরো চ্যাপ্টারের সবটুকু নাই। যেমন এই চ্যাপ্টারটা মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের ক্ষেত্রে প্রথম পার্টটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ছিল, আর লাস্টের পার্টটুকু তোমার ফটোশপ, অর্থাৎ অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়েছিল। তো তোমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা খুব সম্ভবত বাদ দেওয়া হয়েছে, আর ওইখানে যেটা মাল্টিমিডিয়া আর গ্রাফিক্স বা মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই জিনিসটা নিয়ে হচ্ছে বেশি হচ্ছে গিয়ে তোমাদের এসএসসি 26-এর শর্ট সিলেবাসে আছে আর কি। তো আমরা এটাই দেখব যে এই পার্ট থেকে যে এমসিকিউ কীরকম আসতে পারে, আর দেখব যে তোমাদের হচ্ছে এসকিউ, অর্থাৎ তোমাদের তো শর্ট কোয়েশ্চেন আছে, এই শর্ট কোয়েশ্চেনগুলো যদি আসে কী টাইপের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, আর এই শর্ট কোয়েশ্চেনগুলো আসলে তোমরা কিভাবে অ্যান্সার করবা তার জন্য কিছু স্যাম্পল শর্ট কোয়েশ্চেনও আমরা দেখব। তো আমরা হচ্ছে একটু স্টার্ট করি। দেখো, আমরা এমসিকিউতে যাওয়ার আগে আমরা একটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার প্রথম প্রিপারেশন আমরা কিভাবে নেব। ধরো যে এই চ্যাপ্টার 5 যেটা আছে, চ্যাপ্টার 5-এ তুমি ধরো একদমই নতুন, তো ধরো তুমি একদমই কিছুই পড়ো নাই, কিছুই জানো না। তো এটার জন্য যেটা তোমাদের করতে হবে, যেহেতু এটা হচ্ছে শিওর শর্ট এমসিকিউ ক্লাস, তো আমি এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা যারা এখানে আসছো তারা নিশ্চয়ই বেসিকটুকু ক্লিয়ার করে আসছো। কিন্তু এমনও হতে পারে যে কেউ কেউ হয়তো আগেই চলে আসছো বেসিকটুকু ক্লিয়ার না করে। তো এখানে আমরা বেসিকটুকু দেখব না। তোমরা যদি বেসিকটুক দেখতে চাও বা বেসিকটুক পড়তে চাও, যে একদমই আগে কিছুই পড়ো নাই বেসিকটুক পড়তে চাচ্ছ, তাহলে তোমরা যেটা করতে পারো, তোমরা আমাদের ওয়ান শর্ট ক্লাসে চলে যেতে পারো। আমাদের এসএস ফিউচার স্কুলের চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু ওয়ান শর্টের ক্লাস ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। ওইখানে একদম বেসিক থেকে শুরু করে একটা চ্যাপ্টার কীভাবে পড়বা সেই জিনিসটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর তুমি যদি চাও যে না, আমার এখন রেকর্ড করতে ইচ্ছা করতেছে না, বা আমি ওই টাইপের মানুষ না যে আমি রেকর্ড করব, আমি একদম শুরু থেকে বুঝতে চাই, তাহলে তোমরা যেটা করতে পারো, আমাদের এফআরবি 26-এর কোর্স কিন্তু ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু যুক্তও হয়ে গেছে। তো এই এফআরবিতে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এফআরবিতে যুক্ত হয়ে গেলে আমাদের সাথে আমরা আবারও এই জিনিসগুলো একদম শুরু থেকে ধরে ধরে বেসিকটুকু পড়াবো। সেখানে তোমরা বেসিকটুক সাথে এমসিকিউ, এসকিউ সবগুলো একসাথে গুছিয়ে পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে জাস্ট এমসিকিউগুলো দেখব, যে পরীক্ষায় আসার মতো এমসিকিউগুলো এখানে আমরা দেখে নেব, সাথে আমরা কিছু শর্ট কোয়েশ্চেনের স্যাম্পল দেখব। এখন প্রথম কথা হচ্ছে যে এই চ্যাপ্টারটা কি, এই চ্যাপ্টারটা আমরা বললাম মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এবং এখানে তোমাদের যারা এসএসসি 26 যারা আসো তাদের জন্য শর্ট সিলেবাসের লাস্টের পার্টটুকু, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর বাদ দেওয়া হয়েছে, শুধুমাত্র পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কথা বলা হয়েছে। এখন এখান থেকে কী টাইপের প্রশ্ন আসতে পারে, এখান থেকে প্রশ্ন যেটা আসতে পারে সেগুলো হচ্ছে কাইন্ড অফ কমান্ড ভিত্তিক, যে আমরা যখনই হচ্ছে আগাবো সামনে তোমরা নিজেরাই বুঝতে পারবা। এখানে কমান্ড টাইপের জিনিসপাতিগুলো বারবার ঘুরে ফিরে আসছে। কীরকম কমান্ড, যেমন এখানে বলবে যে তুমি স্লাইড শোর জন্য কোন কিটা চাপবা, ওরকম একটা এমসিকিউ তোমরা এখানে পাবা। ঠিক আছে? বা স্লাইড শো থেকে এডিটে ফিরে আসতে বা সম্পাদনাতে ফিরে আসতে তোমাকে কোনটা চাপতে হবে, স্লাইড শোতে যেতে হলে তোমাকে কোন কি চাপতে হবে। ঠিক আছে? এই টাইপের কমান্ড ভিত্তিক বা কিবোর্ড ভিত্তিক যে জিনিসপাতিগুলো আছে সেগুলো হলো এই চ্যাপ্টারে বিশেষত বিশেষ করে তুমি ঘুরে ঘুরে পাবা। বা তুমি অ্যানিমেশন যুক্ত করতে চাচ্ছ, তোমাকে কোথায় যেতে হবে, তোমাকে কি ক্লিক করতে হবে, তুমি ইফেক্ট যোগ করতে চাচ্ছ, তোমাকে কি করতে হবে, তুমি হলো গিয়ে আরও কিছু নতুন কাজ করতে চাচ্ছ, ছবি অ্যাড করতে চাচ্ছ, তাহলে তোমাকে কোন স্টেপগুলো ফলো করতে হবে, তুমি অডিও অ্যাড করতে চাচ্ছ, তাহলে তোমাকে কোন স্টেপ ফলো করতে হবে। এই টাইপের কোয়েশ্চেনগুলি ঘুরে ফিরে এই চ্যাপ্টার থেকে আসে, এবং তোমরা দেখবা যে আমরা যতই প্রসিড হব তোমরা এই ধরনের এমসিকিউগুলো তোমরা পেয়ে যাবা। অ্যান্ড তো এটার জন্য তোমাদের যেটা করতে হবে, অবশ্যই
তোমাদেরকে বেসিকটুকু অর্থাৎ বইটা একটু করে পড়ে আসতে হবে। তো বইটা পড়ে আসতে হলে তোমরা যদি নিজেরা পড়তে না পারো, নিজেরা পড়া আসলে সম্ভব না, যদি তুমি একদমই নতুন হয়ে থাকো তাহলে তো বললাম ওয়ান শটে চলে যাবে, ওয়ান শটে তুমি ফ্রি করে ফেলতে পারবা। আর যদি তুমি সব চাও যে না আমি একদম গুছিয়ে করব, তাহলে তুমি এফআরবিতে জয়েন হতে পারো। তো তোমাদের জন্য সব কিছু রাস্তা আমাদের জন্য ওপেন আছে, জাস্ট হচ্ছে গিয়ে তোমরা একটু মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো, তাহলে এক্সাম আশা করি আর কোনো ঝামেলা হবে না। তো এখন আমরা আর কথা না বাড়াই, আমাদের মোটামুটি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা শেষ। আমরা এখন যেটা করব, আমরা ডিরেক্ট হচ্ছে এখন এমসিকিউতে চলে যাব। তাহলে চলো শুরু করি আমাদের এমসিকিউ পার্টটা। তো ফার্স্টে আমরা কিছু এমসিকিউ দেখব, এরপরে আমরা সিকিউগুলো দেখব, এসকিউ দেখব অর্থাৎ শর্ট কোয়েশ্চেন দেখব। তাহলে আমরা স্টার্ট করতেছি। আচ্ছা, খেয়াল করি আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদের প্রকাশ করতে পারি। এটা বলা যায় যে এই এমসিকিউটা একদম এই চ্যাপ্টারের শুরুর দিকের যে পার্টটুকু আছে সেখান থেকে উঠে আসে একটা প্রশ্ন। আমাদেরকে এই চ্যাপ্টারটাতে এইভাবে বলা হয়েছে যে আমরা নিজেদেরকে প্রকাশ করার জন্য আমরা মূলত 3টা মিডিয়া যুক্ত করতে পারি। কয়টা? 3টা মিডিয়াকে নিজেদের সাহায্যে প্রকাশ করতে পারি। এখন এই 3টা মিডিয়া কি কি? নিজেদেরকে প্রকাশ করার জন্য আমরা 3টা মিডিয়া ইউজ করতে পারি। 3টা মিডিয়ার একটা হচ্ছে টেক্সট, আরেকটা হইল চিত্র, আরেকটা হইল শব্দ। ঠিক আছে? টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট কোনো লেখা, চিত্র কোনো ছবি, শব্দ অডিও। এই যে পাওয়ার পয়েন্টে যে আমরা কাজটুকু করি, আমরা এই 3টা মিডিয়াকে একসাথে যুক্ত করি, এজন্য এটা মাল্টিমিডিয়া। অর্থাৎ একের অধিক মিডিয়া এখানে ওতপ্রোতভাবে মিশ্রিত, তাই এটা মাল্টিমিডিয়া। তো এখানে টেক্সট মানে হচ্ছে কিছু শব্দ দেখা যায় যে আমরা যখন স্লাইড দেখি, পাওয়ার পয়েন্টের স্লাইড, তখন ওখানে কিছু কোনো স্লাইডে কিছু লেখা থাকে, আবার কোনো স্লাইডে ছবি থাকে যেটা চিত্র, আর কোনো স্লাইডে দেখা যায় অডিও যুক্ত করা আছে, ওটা হইল শব্দ। তাহলে আমাদের দেখো আমরা অন্তত কয়টি মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি? 3টা মিডিয়া ব্যবহার করে। 3টা মিডিয়া ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করতে পারি। তো 3টা মিডিয়া কি কি ওটা আমি তোমাদেরকে বলে দিলাম, টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট, চিত্র, শব্দ। ওকে ফাইন, এখন আমরা নেক্সটে যাই। দেখো আমাদের অ্যান্সার মিলছে টেক্সট, চিত্র, শব্দ। এবার আসো মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টি? কয়টা? 3টা। কি কি? টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট, চিত্র, শব্দ একদম শুরুর দিকেই আছে। তোমরা যদি বই খুলে দেখো তাহলে দেখা যাবে একদম শুরুর দিকের এমসিকিউই হলো, বা শুরুর দিকের প্রশ্নের মধ্যে এটা আছে যে মাল্টিমিডিয়াতে আমরা কিভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারি। এই যে পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা 3টা জিনিস যুক্ত করতেছি, তাই এটা মাল্টিমিডিয়া। এরকম কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলা আছে, একদম ওইখান থেকে আমরা এমসিকিউটা নিছি। ঠিক আছে? এবং ওইখান থেকে দেখো এমসিকিউগুলো আসে ঢাকা বোর্ড 2023-এ। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 3। মনে থাকবে তো মাল্টিমিডিয়ার মাধ্যম বা কয়টি মাধ্যমের সাহায্যে আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি? এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 3। টেক্সট, অডিও বা টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট, চিত্র, শব্দ একদম মুখস্থ হয়ে গেছে। এখন আমরা নেক্সটে যাই। এবার আসো কোনটি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? কোনটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? ইন্টারেক্টিভ মানে কি? মানে যোগাযোগ করা যায়। তাহলে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটা? তাহলে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটা হবে বলো? ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটা? ভিডিও গেমস, রেডিও, টেলিভিশন, সিনেমা। ভিডিও গেমস, রেডিও, টেলিভিশন, সিনেমা। আগে বুঝো ইন্টারেক্টিভ মানে কি? ইন্টারেক্টিভ মানে হলো যোগাযোগটা এদিক থেকে যেমন যাবে, যোগাযোগটা ওই দিক থেকেও এখানে আসতে হবে। ওকে, যোগাযোগটা এদিক থেকেও যেমন যাচ্ছে ওই দিক থেকেও আসতে হবে, অর্থাৎ দুই দিকে যোগাযোগটা হইতে হবে। রেডিওতে দুই দিকে যোগাযোগ হয়? তুমি কি দুই দিকে যোগাযোগ করতে পারো? তুমি জাস্ট কোনো খবর কোনো কিছু শুনো, এছাড়া কি তুমি নিজে থেকে কোনো কথা রেডিওতে বলতে পারো, বা রেডিওর অপর প্রান্তে থাকা মানুষদেরকে কি তুমি বুঝাতে পারো যে তোমার অনুভূতি কি, তোমার প্রতিক্রিয়া কি? বুঝাইতে পারো না, রেডিও হবে না। টেলিভিশন সেম কথা, তুমি টেলিভিশনে কোনো একটা সিনেমা দেখতেছো, মুভি দেখতেছো, কোনো একটা ধরো কোনো কিছু একটা দেখতেছো টেলিভিশনে, হ্যাঁ সিরিজ দেখতেছো, বাট তুমি এদিক থেকে তুমি ওদের জিনিসপাতিগুলো তুমি দেখতেছো,
কিন্তু তোমার এখানে কি প্রতিক্রিয়া হচ্ছে বা তোমার এখানে যে কি মনের ভাব ওটা কিন্তু টেলিভিশনের অপর প্রান্তের মানুষদেরকে তুমি বুঝাইতে পারতেছো না। সো এটাও হবে না। সিনেমা, নো, নেভার, সিনেমাও হবে না। তাহলে কি? ভিডিও গেমস। কেমনে আপু ভিডিও গেমস কেমনে? দেখো, ভিডিও গেমসে তুমি এদিক থেকে যে ইনপুটটা দাও ওদিক থেকে তোমার ইনপুটের উপরে কিন্তু ডিপেন্ড করে আউটপুট কিন্তু আসে। তার মানে ওইখান থেকে যে আউটপুটটা আসে ওটার উপরে ডিপেন্ড করো তুমি এদিক থেকে কিছু দাও। তার মানে যোগাযোগটা এদিক থেকেও যেমন হচ্ছে যোগাযোগটা ওদিক থেকেও তেমন আসতেছে। অর্থাৎ এটা ইন্টারেক্টিভ, দুই মুখী যোগাযোগটা হচ্ছে। আমি এখানে যোগাযোগ বোঝানোর জন্য মূলত যোগাযোগটা বলতেছি। এই ক্ষেত্রে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া মানে হচ্ছে এদিক থেকে কোনো একটা অ্যাকশন নিচ্ছ, ওদিক থেকে পাল্টা আরেকটা অ্যাকশন আসতেছে, এটাই মূলত ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া। তাহলে এক্ষেত্রে ভিডিও গেমসই হলো সঠিক অ্যান্সার। বুঝা গেছে? এদের অ্যান্সার কি? ভিডিও গেমস। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ভিডিও গেমস। এবার আসি, অ্যাগেন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কোনটা? রেডিও, ওয়েব পেজ, সিনেমা, টেলিভিশন। কোনটা হবে? ওয়েব পেজ হবে। কেন ওয়েব পেজ হবে? বাকি তিনটা হবে না বলে? না, কেন হবে এটা একটু বুঝে। বাকি তিনটা হবে না তাই ওয়েব পেজ হবে, এটাও একটা ভালো যুক্তি। কিন্তু কেন ওয়েব পেজ হবে? তুমি এদিক থেকে মাউসে তুমি ধরো যে কোনো একটা ওয়েবসাইট ইউজ করতে গেছো, তো তোমাকে কি করে, তুমি যখন কোনো একটা পেজের ওপরে বা ওই ওয়েব পেজে ঢুকে কোনো একটা লেখার উপরে ক্লিক করো, তখন তোমাকে ওইটার উপরে ডিপেন্ড করে আরেকটা পেজে কি করা হয়? রিডিরেক্ট করা হয়। ঠিক আছে? তার মানে তুমি এদিক থেকে কিছু একটা ইনপুট যেটা দিচ্ছ ওইটার উপরে কি থাকে, বা এদিক থেকে যে অ্যাকশনটা তুমি নিচ্ছ ওইটার উপরে কি থাকে? একটা পাল্টা অ্যাকশন আসে। ঠিক আছে? একটা পাল্টা অ্যাকশন আসে। তুমি এদিক থেকে একটা কমান্ড সিলেক্ট করে দিচ্ছ, মানে তুমি এই পেজে যাও এরকম একটা কথা তুমি তাদেরকে বলে দিচ্ছ, তখন কি করতেছে? তখন আরেকটাতে কি করে? রিডিরেক্ট করে দিচ্ছে। তার মানে এই ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার আরেকটা উদাহরণ কি? আরেকটা উদাহরণ হইল ওয়েব পেজ। ঠিক আছে? এই যে মাল্টিমিডিয়ার মাধ্যমের ব্যবহার, এই জিনিসপাতিগুলো কিন্তু তোমাদের একদম শুরুর দিকে কিন্তু দেওয়া আছে। তো এই বইয়ে একদম শুরুর দিকে তোমরা এই ধরনের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা পেয়ে যাবা। ওইখান থেকে মূলত এমসিকিউগুলো নেওয়া হয়েছে। ওগুলো যদি তোমরা রিডিং পড়ো তাহলে দেখবা যে এমসিকিউগুলো তোমরা এমনিতেই পারতেছো। ঠিক আছে? আচ্ছা, তো কি হয়, কেন পড়াচ্ছি এমসিকিউগুলো? কারণ তোমরা যখন রিডিং পড়বা তখন তোমরা তো খেয়াল করবা না, কিন্তু যখন এই যে রিডিং পড়ার পর যখন আবার এখানে আসবা, তো আচ্ছা ওটা তো ওখানে পড়ছিলাম। তো তার মানে কিন্তু বই পড়া এখানে গুরুত্বপূর্ণ। আইসিটি যেহেতু একটা ছোট একটা চ্যাপ্টার, বোঝার মতো তেমন কিছু নাই, তো এই ক্ষেত্রে বই পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। আর তোমাদের চ্যাপ্টারও কমাই দিছে, চ্যাপ্টারের মধ্যে আবার টপিকও কিছু কিছু বাদ দিয়ে দিছে, সেটা তো আরও সহজ হয়ে গেল, তাই না? তো এখন মনোযোগ দিয়ে বইটা পড়বো, বইটা পড়ে বেসিকটুকু পড়ে নিয়ে এরপরে এমসিকিউগুলো পড়ে ফেললে একদম শেষ প্রিপারেশন। ওকে, এবার আসি মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় কোনটিতে? বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে, বাজারের হিসাব করতে, ক্রিকেট খেলার রান হিসাব করতে, অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে। তো আমাদের মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কোনটিতে? আমাদের মাল্টিমিডিয়ার ব্যবহার করা হয় কিন্তু অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করতে। ঠিক আছে? বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে আমাদের মাল্টিমিডিয়ার কোনো দরকার হয় না, বাজারের হিসাব করতেও মাল্টিমিডিয়ার দরকার হয় না, ক্রিকেট খেলার রান হিসাব করার জন্য মাল্টিমিডিয়ার দরকার হয় না। তবে কিছু অ্যানিমেশন চলচ্চিত্র তৈরি করার জন্য অবশ্যই মাল্টিমিডিয়ার প্রয়োজন আছে। এটার অ্যান্সার হলো অ্যানিমেশন চলচ্চিত্র। মাল্টিমিডিয়ার উপাদান বর্ণ, এর অপর নাম কি নামে পরিচিত? বর্ণ, অর্থাৎ আমরা তো মিডিয়াতে কয়টা? তিনটা শিখছি না? টেক্সট, চিত্র, শব্দ। তো এই ক্ষেত্রে বর্ণর অপর কি নামে পরিচিত? আমি কিন্তু বাংলাও বলে দিছিলাম, ওটা হলো টেক্সট। টেক্সট মানে হলো বর্ণ, চিত্র বা ভিডিও, আর শব্দ বা অডিও। তো যদি বর্ণ বলে, বর্ণ অপর নামে কি নামে পরিচিত? টেক্সট নামে পরিচিত। বর্ণ কি নামে পরিচিত হবে? টেক্সট নামে পরিচিত হবে। তাহলে মাল্টিমিডিয়ার মাধ্যম কয়টা? তিনটা, টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট মানে হলো ওই যে বর্ণ, আর চিত্র মানে হলো চিত্র বা ছবি, তো এটাকে চিত্র, ছবি, ইমেজ, ভিডিও বলা যায়। আর শব্দ মানে হলো শব্দ বা অডিও, এই জিনিসপাতিগুলো। আচ্ছা, এরপর আমরা আসি মুদ্রণ প্রকাশনায়। মুদ্রণ প্রকাশনায় মানে ছাপাখানার কাজে আর কি। ছাপাখানার কাজে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার শুরু হয় কখন থেকে? অর্থাৎ মুদ্রণ প্রকাশনায় গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার কখন থেকে শুরু হয়?
60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে, 90-এর দশকে। কোন দশকে? এটা হলো 90-এর দশকে। বুঝতেই পারতেছো, এগুলো বইয়ে সবই আছে, তোমাদেরকে বইটা কিন্তু অবশ্যই পড়ে আসতে হবে। তোমরা যেটা এখন করতে পারো, তোমরা হচ্ছে এই বেসিকটুকু পড়ে এসে এখন আমার সাথে সাথে আমি যখন প্রশ্নগুলো করি তখন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো, এরপর আমার সাথে অ্যান্সারগুলো মিলাও। তাহলে দেখো যে মুদ্রণ প্রকাশনে গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় কখন থেকে? 90-এর দশক থেকে। মূলত 90-এর দশক থেকেই গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয়। খুব বেশি দিন কিন্তু হয়নি, এখনও কিন্তু বলতে গেলে বেশি দিন হয়নি, মোটামুটি 20 বছরের মতো হয়েছে। ধরে নাও যে 20 বছরের মতো হয়েছে, যে 20 বছর ধরে মোটামুটি কি করতেছে, গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার শুরু করছে, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু করছে। আচ্ছা, এরপর নিচের কোনটি মাল্টিমিডিয়া? টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, পাঠ্য বই। নিচের কোনটি মাল্টিমিডিয়া? মাল্টিমিডিয়া হওয়ার জন্য কয়টি মাধ্যমের প্রয়োজন? টেক্সট, ছবি বা ভিডিও, ছবি আর অডিও বা শব্দ। তো এক্ষেত্রে কোনটি মাল্টিমিডিয়া হবে? রেডিও, সংবাদপত্র, পাঠ্য বই। কোনটা? রেডিও, সংবাদপত্র, পাঠ্য বই। রেডিওতে দেখো ভিডিও নাই, সংবাদপত্রে কি নাই? সংবাদপত্রে লেখা আছে, টেক্সটও আছে, ছবিও থাকে, কিন্তু কোনো শব্দ থাকে না, শব্দ নাই। পাঠ্য বইয়ে কি নাই? পাঠ্য বইয়েও সেম শব্দটা নাই। তাহলে এটার অ্যান্সার কী হবে? টেলিভিশন। টেলিভিশনের লেখাও থাকতে পারে, লেখাও তুমি দেখতে পারো, কোনো একটা লেখাও তুমি দেখতে পারো, শব্দও তুমি শুনতে পারো, ভিডিও তুমি দেখতে পারো। তাহলে মাল্টিমিডিয়া নিচের কোনটা মাল্টিমিডিয়া? টেলিভিশন। তবে টেলিভিশন কোন ধরনের মাল্টিমিডিয়া নয়? টেলিভিশন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নয়, অর্থাৎ অ্যাকশনের উপরে ডিপেন্ড করে পাল্টা অ্যাকশন দিতে পারে না, তবে মাল্টিমিডিয়া। ঠিক আছে, তবে মাল্টিমিডিয়া। অর্থাৎ মাল্টিমিডিয়া হওয়ার জন্য 3টা মিডিয়ার দরকার হয়, টেক্সট, শব্দ আর চিত্র। টেক্সট, চিত্র, শব্দ, এটা হলে আমি মাল্টিমিডিয়া বলতে পারি। আর একটা স্পেশাল কেস হচ্ছে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, যেখানে এদিক থেকে অর্থাৎ দুই দিক থেকে একটা কি থাকে? অ্যাকশন থাকে, অর্থাৎ অ্যাকশনের বিপরীত অ্যাকশন থাকে। ওই যে শুরুর দিকে কিন্তু এই জিনিসটা পড়ায় আসছিলাম যে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ কোনটা, ওই যে ভিডিও গেমস, ওয়েব পেজ। টেলিভিশন কিন্তু তখন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার উদাহরণ না, তবে টেলিভিশন ইটসেলফ একটা মাল্টিমিডিয়া, বাট টেলিভিশন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া না। তাহলে আমরা একটু করে বুঝে নিই যে মাল্টিমিডিয়া হইতে হইলে, মাল্টিমিডিয়া হতে হলে 3টা মিডিয়ার প্রয়োজন হয়, 3টি মিডিয়ার প্রয়োজন হয়। কি কি? 3টে মিডিয়া কি কি? টেক্সট, চিত্র, শব্দ। টেক্সট, চিত্র আর শব্দ। তো টেলিভিশনও একটা মাল্টিমিডিয়া, কারণ টেলিভিশনে তুমি কোনো লেখাও দেখতে পারো, তুমি ছবিও দেখতে পারো, তুমি শব্দও শুনতে পারো, ভিডিও দেখতে পারো, অডিও শুনতে পারো, আর লেখাও পড়তে পারো। তাই টেলিভিশন একটা মাল্টিমিডিয়া। টেলিভিশন একটা মাল্টিমিডিয়া, কিন্তু টেলিভিশন ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া নয়। মাল্টিমিডিয়া বাট ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া না, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া না। কেন না? কারণ টেলিভিশনে অ্যাকশনের বিপরীতে পাল্টা অ্যাকশন আসে না, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া না। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হইতে পারে কোনগুলো? ভিডিও গেমস, হ্যাঁ, ওয়েব পেজ, যে উদাহরণগুলো আমরা পড়ে আসছি। আচ্ছা, এটা আশা করি ক্লিয়ার হইল। এরপরে ভিডিও কার্যত এক ধরনের কি? ভিডিও কার্যত এক ধরনের কি? ভিডিও হলো কার্যত এক ধরনের চিত্র। ভিডিও হচ্ছে কার্যত এক ধরনের চিত্র, অর্থাৎ তোমরা যেগুলো ভিডিও দেখো, ভিডিও বলো, এগুলো অর্থাৎ আমরা ভিডিওটাকে কিভাবে ধারণ করি? আমরা ভিডিওগুলোকে আসলে ধারণ করি যে অনেকগুলো শব্দ, অনেকগুলো চিত্র, অনেকগুলো ছবি পরপর, বিভিন্ন ফ্রেমের অনেকগুলো ছবি পরপর, এগুলোই হলো মূলত ভিডিও। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো ছবি, অনেকগুলো ফ্রেম পরপর, সবগুলো একসাথের মধ্যে এখানে কি দেওয়া হচ্ছে? একটা অ্যানিমেশন দেওয়া হচ্ছে, একটা ইফেক্ট দেওয়া হচ্ছে। এই অনেকগুলো ছবির মধ্যে ইফেক্ট দিয়ে, অ্যানিমেশন দিয়ে মূলত এটা একটা ভিডিও। ওকে, সো ভিডিও হচ্ছে মূলত অনেকগুলো ছবি,
এই পরপর 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 অনেকগুলো ছবি, এই ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো এক একটা ফ্রেমের মধ্যে, অর্থাৎ একটা ফ্রেম যে আরেকটা ফ্রেম আসতে ডিফারেন্সটা এত কম যে তুমি হয়তো বুঝতে পারতেছো না যেগুলো এক একটা ফ্রেমে এক একটা ছবি আসতেছে। মূলত তুমি এটা বোঝা যাচ্ছে না বলে এমন না যে এগুলো মানে নাই, এগুলো আসে, অর্থাৎ এক একটা ফ্রেমের এক একটা ছবি মূলত পরপর পরপর এমনভাবে আসে যে এটাকে তুমি বুঝতে পারতেছো না। ঠিক আছে, তাহলে ভিডিও হলো কার্যত এক ধরনের চিত্র বা ছবি, পরপর অনেকগুলো ছবি মিলেই কিন্তু একটা ভিডিও। এরপরে নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটি বিষয়? বিজ্ঞাপন, মুদ্রণ ও প্রকাশনা, প্রিন্ট মিডিয়া আর হইল সংবাদপত্র। কোনটাতে, নিচের কোনটাতে অ্যানিমেশন প্রিয় একটা বিষয়? সেটা হলো বিজ্ঞাপন। বিজ্ঞাপনে অ্যানিমেশন দেওয়া হয়। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে ধরো হইলো গিয়ে ওই যে চুলের বিজ্ঞাপন বা শ্যাম্পুর বিজ্ঞাপনে কি করা হয়, অর্থাৎ চুলগুলো একটু শাইনি দেখানো হয় না, তো এখানে দেখা হয় না যে চুলের মধ্যে চুল তো ওভাবে মানে রিয়েল চুল যাদের বলি ওগুলো তো অমনে থাকে না, তো যখন এই যে চুলগুলো দেখানো হয় তখন দেখা যায় না খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে অ্যানিমেশন দিছে যাতে করে দেখবে যে অনেক চকচকে অনেক সুন্দর করে বাতাসে উঠতেছে, তো এমন কিছু দেখানো হয় না, তো ওইটাই তো বিজ্ঞাপনের মধ্যে অ্যানিমেশন এটা দেওয়া হয় যাতে করে ওই যে বিজ্ঞাপনটা একটু আকর্ষণীয় হয়ে ওঠে। তো এই জন্যই বলছে যে নিচের কোনটিতে অ্যানিমেশন প্রিয় একটা বিষয়, সেটা হচ্ছে বিজ্ঞাপন। এরপর বাংলাদেশ ৭১ কি? বাংলাদেশ ৭১ এটা মূলত একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার। এই মাল্টিমিডিয়া সফটওয়্যারের সাহায্যে এই যে মাল্টিমিডিয়ার বিভিন্ন কাজগুলো করা হয়। তো বাংলাদেশ ৭১ এটা হচ্ছে মাল্টিমিডিয়া সফটওয়্যার। বাংলাদেশ ৭১ এটা কি? এটা একটা সফটওয়্যার যেটা মাল্টিমিডিয়ার বিভিন্ন কাজে ইউজ করা হয়। এরপর নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম? এটা হলো ডিরেক্টর। ডিরেক্টরও একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম। ডিরেক্টরও হচ্ছে একটা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম। এখন আমরা আসি যে টেক্সট, গ্রাফিক্স, অডিও দিয়ে কন্টেন্টস তৈরি সফটওয়্যারের নাম কি? টেক্সট, গ্রাফিক্স, অডিও, অর্থাৎ ওই যে মাল্টিমিডিয়ার তিনটা জিনিস টেক্সট, চিত্র, শব্দ, তো টেক্সট, গ্রাফিক্স, অডিও দিয়ে কন্টেন্ট তৈরির সফটওয়্যারের নাম কি? ওইটাই হইল গিয়ে পাওয়ার পয়েন্ট। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে পাওয়ার পয়েন্ট। অ্যাডোবি ফটোশপ না, সরি এটা অ্যাডোবি ফটোশপ না, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে কি বলা হয়? মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রোগ্রামকে বলা হয় অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, এরপর কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার? মাল্টিমিডিয়া সফটওয়্যার কোনটি? মাল্টিমিডিয়ার সফটওয়্যার হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ পাওয়ার পয়েন্টের যে কাজটা করা হয় ওটা মূলত মাল্টিমিডিয়ার সফটওয়্যার, ওইটা হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার যিনি, তিনি ভিডিও নিয়ে কাজ করে, অ্যানিমেশন নিয়ে কাজ করে, গ্রাফিক্স নিয়ে কাজ করে। ঠিক আছে, মাল্টিমিডিয়ার কন্টেন্ট ডেভেলপার যিনি, তিনি ভিডিও নিয়ে কাজ করে, অ্যানিমেশন নিয়ে কাজ করে, গ্রাফিক্স নিয়ে কাজ করে। হ্যাঁ, তিনোটাই সঠিক, কারণ মাল্টিমিডিয়ার জন্য তাকে বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করতে হবে, ছবি নিয়েও কাজ করতে হবে, শব্দ নিয়েও কাজ করতে হবে, টেক্সট নিয়েও কাজ করতে হবে। এটাই বলছে যে অ্যানিমেশন নিয়ে কাজ করে, এটার মানে হইলো গিয়ে কি অ্যানিমেশন একটা ভিডিওর অন্তর্ভুক্ত, একটা ইফেক্ট দেয়, ভিডিও নিয়ে কাজ করে, অবশ্যই তাকে ভিডিও নিয়েও কাজ করতে হবে, এবং গ্রাফিক্স নিয়েও কাজ করে, অবশ্যই তাকে বিভিন্ন গ্রাফিক্স দিতে হবে, গ্রাফিক্স নিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে এরপর মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র, ভিডিও, অবশ্যই এটা আমরা দেখছি। মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র, ভিডিও, এটার অ্যান্সার হলো মাল্টিমিডিয়া হচ্ছে অ্যানিমেশন, চিত্র আর ভিডিও। মাল্টিমিডিয়ার মিডিয়াগুলো হলো শব্দ, ছবি, বর্ণ। এটা তো একদম শুরু থেকেই বলে আসতেছি যে মাল্টিমিডিয়ার মিডিয়া কি কি? মাল্টিমিডিয়ার মিডিয়া হচ্ছে শব্দ, ছবি, বর্ণ, টেক্সট, চিত্র, টেক্সট বা বর্ণ, চিত্র বা গ্রাফিক্স, শব্দ বা অডিও। তাহলে এই তিনটাই হলো গিয়ে সঠিক। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত সিনেমা, ভিডিও, শিক্ষামূলক সফটওয়্যার। সিনেমা, ভিডিও, শিক্ষামূলক সফটওয়্যার কোনটা? সিনেমা কি ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া? বুঝাই আসছি, কিন্তু সিনেমা কখনোই ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া না। তাহলে আমার অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 2-3। অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে 2-3। ধরো এই যে অ্যান্সার হইল 2-3, অ্যান্সার হচ্ছে 2-3। ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কিভাবে বুঝাইছিলাম যে অ্যাকশনের বিপরীতে একটা পাল্টা অ্যাকশন থাকতে হবে। তো
এই ক্ষেত্রে ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত 1 নাম্বারটা হবে না ভিডিও আর শিক্ষামূলক সফটওয়্যার, ভিডিও আর শিক্ষামূলক সফটওয়্যার। এরপর অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে অডিও, ভিডিও, টেক্সট। অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে অডিও, ভিডিও, টেক্সট। ভিডিওতে সম্পর্ক আছে, ফাইন। টেক্সটেও সম্পর্ক আছে, কারণ একটা টেক্সটের মধ্যেও কিন্তু কি দেওয়া যায়, একটা টেক্সটের মধ্যেও কিন্তু কি দেওয়া যায়, অ্যানিমেশন দেওয়া যায়। অডিওর মধ্যেও কি দেওয়া যায়, অ্যানিমেশন দেওয়া যায়। তাহলে এই 2-3টা হলো 1-2-3 হলো অ্যান্সার। তাহলে অ্যানিমেশনের মধ্যে, অ্যানিমেশনের সাথে সম্পর্কযুক্ত হলো অডিও, ভিডিও, টেক্সট, অডিও, ভিডিও, টেক্সট। এরপর প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়, প্রেজেন্টেশনের এক একটি অংশ কি বলা হয়। প্রেজেন্টেশন মানে কি, তোমাদের স্কুলে তো তোমরা নিশ্চয়ই দেখছো যে যখন টিচাররা পড়ে, বা তোমাদের স্কুলের কথাই বাদ দাও, আমার এখানে আসো, এই ক্লাসে আসো, আমরা হচ্ছে এই ক্লাসে যে তোমাদেরকে নিয়ে আসি, যে এটা দেখাচ্ছি, এটাও আমরা কি বলছি, স্লাইড বলতেছি না। তোমরা যখন বলো যে এই যে ক্লাস নোট বা স্লাইডটা কোথায়, যদি এটার ডেসক্রিপশনে না দিয়ে দেয়, তোমরা তো কমেন্টে তখন বলো স্লাইড কই, বা এই যে এই এমসিকিউগুলো কই, কোত্থেকে পাবো, কোত্থেকে পড়বো। তাহলে এই যে এক একটা অংশ, এক একটা পৃষ্ঠা মূলত কি, এটাই হলো স্লাইড। ঠিক আছে, এটাই হচ্ছে স্লাইড। এই যে একটা প্রেজেন্টেশন, এই যে একটা প্রেজেন্টেশন, এটাকে আমরা পিডিএফ করে তোমাদেরকে দিই, বাট এই যে একটা ধরো প্রেজেন্টেশন, বা ধরো সেটা যদি পাওয়ার পয়েন্টে নিয়ে যায়, এক একটা অংশ বা এক একটা পৃষ্ঠাকে আমরা কি বলতেছি, স্লাইড বলতেছি। যখন তোমরা পাওয়ার পয়েন্ট খুলো, যখন তোমরা প্র্যাকটিক্যালে করতে যাও, ওইখানে কিন্তু দেওয়া আছে এক একটা পৃষ্ঠা যখন তুমি নাও, তখন তোমার এইভাবে থাকে অ্যাড এ নিউ স্লাইড। ঠিক আছে, বা বইয়ের মধ্যে এভাবে লেখা আছে যে নতুন স্লাইড যোগ করার জন্য তোমার কিবোর্ডের শর্টকাট কি, বলো তো, কি নতুন স্লাইড যোগ করার জন্য কিবোর্ডের শর্টকাট কি, কমেন্টে কিন্তু আমাকে জানাও যে তুমি নতুন একটা স্লাইড যুক্ত করতে চাচ্ছ, কিবোর্ডের শর্টকাট কি হবে। অর্থাৎ এটাই বোঝাতে চাচ্ছি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রত্যেকটা ছোট ছোট অংশ, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠাকে আমরা কি বলি, স্লাইড বলি। ওই স্লাইডের মধ্যে আমরা কি করি, টেক্সট, কোনোটাতে টেক্সট যুক্ত করি, কোনোটাতে ভিডিও যুক্ত করি, কোনোটাতে অডিও যুক্ত করি, কোনোটাতে আবার মিলেমিশে যুক্ত করি, ওগুলোর উপর অ্যানিমেশন দিই, বিভিন্ন ইফেক্ট যোগ করি। এগুলো নিয়েই মূলত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি হয়। এখন তুমি তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে যত সুন্দর করতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো আমাদের মূলত বলার কারণ হলো এটাই যে পাওয়ার পয়েন্টের এক একটি অংশকে কি বলা হয়, পাওয়ার পয়েন্টের এক একটি অংশকে বলা হয় স্লাইড। ওকে, আমরা এখন নেক্সটে যাই। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়, একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠা, ধরো একটা পৃষ্ঠার মধ্যে একের অধিক স্লাইড আছে, নর্মালি একটা পৃষ্ঠা থেকে একটা স্লাইডই বলা হয়, তবে একাধিক স্লাইড বিশিষ্ট একটা পৃষ্ঠা আছে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হ্যান্ড আউটস। এটাকে কি বলা হয়, হ্যান্ড আউটস। ঠিক আছে, তাহলে আমাদের যে পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা অংশ, প্রেজেন্টেশনের প্রত্যেকটা অংশ হলো স্লাইড। যদি স্লাইড বা একটা পৃষ্ঠা যদি একাধিক স্লাইড নিয়ে গঠিত হয়, একটা পৃষ্ঠা যদি একাধিক স্লাইড নিয়ে গঠিত হয়, তাহলে ওটাকে কি বলা হচ্ছে, ওইটাকে বলা হচ্ছে হ্যান্ড আউটস। কি বলা হচ্ছে, হ্যান্ড আউটস। ওকে, এরপর প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়, প্রেজেন্টেশনের খসড়া মানে প্রেজেন্টেশন এখনও কি হয় নাই, ফাইনাল হয় নাই, জাস্ট একটা ড্রাফট তৈরি হয়েছে। এই প্রেজেন্টেশনের ড্রাফটকে কি বলা হয়, প্রেজেন্টেশনের ড্রাফটকে বলা হয় স্লাইড লেআউট। তাহলে তিনটা জিনিস কিন্তু, একটা কি দেখো, নোট করো, স্লাইড, প্রথমে পাইছি স্লাইড, এরপরে পাইছি হ্যান্ড আউটস, এরপরে পাইছি স্লাইড লেআউট। তাহলে এই ক্ষেত্রে স্লাইড কি, স্লাইড হচ্ছে প্রেজেন্টেশনের প্রত্যেকটা অংশ, ছোট ছোট প্রত্যেকটা অংশ হলো স্লাইড। একটা স্লাইড বা একাধিক স্লাইড মিলে যদি একটা পৃষ্ঠা থাকে, একাধিক স্লাইড মিলে যদি একটা পৃষ্ঠা হয়, তাহলে ওটাকে বলা হয় হ্যান্ড আউটস। এটাকে কি বলা হয়, হ্যান্ড আউটস বলা হয়। আর প্রেজেন্টেশনের খসড়া যেটা আছে, অর্থাৎ ড্রাফট, প্রেজেন্টেশনের ড্রাফট এখনও ফাইনাল হয় নাই, আরও কিছু সম্পাদনা করতে হবে, আরও কিছু এডিট করতে হবে, তখন ওই প্রেজেন্টেশনের ড্রাফটকে বা খসড়াকে আমরা কি বলি, স্লাইড লেআউট। কি বলা হয়, স্লাইড লেআউট বলে। তাহলে তিনটা জিনিস, একটা হলো স্লাইড, হ্যান্ড আউটস, আর একটা হলো স্লাইড লেআউট। তিনটা জিনিস, তিনটা টার্ম আমরা শিখে ফেললাম। এই যে তিনটা টার্ম আমরা এই তিনটা এমসিকিউ থেকে শিখে ফেললাম। এই যে তিনটা এমসিকিউ থেকে আমরা শিখছি। দেখো,
প্রেজেন্টেশনের এক একটি অংশকে বলা হয় স্লাইড, একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে বলা হয় হ্যান্ড আউটস, আর প্রেজেন্টেশনের খসড়াকে বলা হয় স্লাইড লেআউট। তাহলে তিনটা টার্ম আমরা এই তিনটা এমসিকিউ থেকে আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। পাওয়ার পয়েন্টের ফাইলকে কি বলা হয়? পাওয়ার পয়েন্টের যে ফাইল, পুরা পাওয়ার পয়েন্টের যে ফাইল, ওইটাকে কি বলা হয়? স্লাইড, হ্যান্ড আউটস, নাকি স্লাইড লেআউট, নাকি প্রেজেন্টেশন, কোনটা? এই যে পাওয়ার পয়েন্টের পুরো ফাইলটাই নিয়ে আসে না যখন পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন দেয় না, আমরা তো বলি প্রেজেন্টেশনের জন্য তোমাকে কী করতে হবে, পাওয়ার পয়েন্টের যে ফাইলটা যেটা তুমি তৈরি করছো ওটা নিয়ে আসতে হবে। তো পাওয়ার পয়েন্টের পুরো ফাইলটাকে কি বলা হয়? ওটাই হলো প্রেজেন্টেশন, ওটাই তুমি কি করবা, শো করবা, ঠিক আছে, ওটাই তোমাকে কি করতে হবে, শো করতে হবে। তো পুরো পাওয়ার পয়েন্টের ফাইলটাই মিলেই হয় একটা পুরাই প্রেজেন্টেশন। তাহলে পাওয়ার পয়েন্টের ফাইলটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রেজেন্টেশন। সেই পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা অংশকে বলা হয় স্লাইড, আর একটা পৃষ্ঠায় একাধিক স্লাইড থাকলে হ্যান্ড আউটস, আর ড্রাফটটাকে বলা হয়, যে ড্রাফটটা থাকে ওই ড্রাফটকে বলা হয় স্লাইড লেআউট, আর পুরো পাওয়ার পয়েন্টের ফাইলটাকে বলা হচ্ছে প্রেজেন্টেশন। খুব সহজ টার্মগুলো, একটু কনফিউজিং, কিন্তু যদি বুঝো, ক্লাসটা ফলো করো, ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা 4টে এমসিকিউতে এখন আমরা 4টা জিনিস ক্লিয়ার করে ফেলছি। ওকে, এখন আমরা নেক্সটে যাই, কি আছে দেখি। তামিম নবম শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক জনাব মোহাম্মদ রফিক বিজ্ঞান বিষয়ে একটি অধ্যায় থেকে কিছু অংশ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করলেন। এতে তামিম সহ সহপাঠীদের বিজ্ঞান বিষয়ে যে ভীতি ছিল তা দূর হলো। শিক্ষক জনাব মোহাম্মদ রফিক ক্লাসে উপস্থাপনার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করেন? তাহলে দেখো, উনি প্রজেক্টরের মাধ্যমে বিজ্ঞানের কিছু বিষয় কি করছে, ক্লিয়ার করছে। তো এই যে প্রজেক্টরের মাধ্যমে যেটা করা হচ্ছে, এটা মূলত মাল্টিমিডিয়া, তাই না? এবং মাল্টিমিডিয়া, এটার জন্য নিশ্চয়ই তিনি পাওয়ার পয়েন্ট ইউজ করছে। তো তিনি কোনটা ইউজ করছে? আমরা জানি তিনি কিন্তু MS পাওয়ার পয়েন্ট ইউজ করছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা পড়ে আসছি যে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হলো গিয়ে MS পাওয়ার পয়েন্ট। এই যে একটা এমসিকিউ আমরা এখানে করে আসছি, ওই এমসিকিউটা তোমাদের একটু দেখাই। এই যে কোনটা মাল্টিমিডিয়া সফটওয়্যার, সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তাহলে এই যে প্রজেক্টরের মাধ্যমে মোহাম্মদ রফিক যে প্রজেক্টরের মাধ্যমে এই কাজটা করলো, পাওয়ার পয়েন্টের সাহায্যে প্রজেক্টরে দেখাইলো তাদের বিজ্ঞানের বিভিন্ন জিনিসপাতি ক্লিয়ার করার জন্য, এটা তিনি কোন সফটওয়্যার ইউজ করছে? নিশ্চয়ই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, কারণ মাল্টিমিডিয়ার যে সফটওয়্যার এটা মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্টই। ওকে, এখন আমরা আমাদের আগের জায়গায় ফিরে যাই। এই যে আমরা এতটুকু পর্যন্ত আসছিলাম যে তামিম নবম শ্রেণীর শিক্ষার্থী, তার শিক্ষক রফিক হচ্ছে যেটা করলো প্রজেক্টরের মাধ্যমে যেটা দূর করলেন, সেটা হইল গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে কোন সফটওয়্যার ইউজ করে করছে? সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে করছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করে করছে। এবার আসো, এবার দেখো, বিজ্ঞান বিষয়ে যে ভীতি ছিল তা দূর হলো। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? ইতোমধ্যে ক্লিয়ার করে আসছি। প্রেজেন্টেশনের বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের এক একটি অংশকে কি বলা হয়? এক একটি অংশকে কি বলা হয়? স্লাইড, স্লাইড বলা হয়। এক একটি অংশকে কি বলা হয়? স্লাইড বলা হয়। এক একটি অংশকে কি বলা হচ্ছে? স্লাইড বলা হচ্ছে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের এক একটি অংশ স্লাইড। পুরো পাওয়ার পয়েন্টের ফাইলটাই হলো প্রেজেন্টেশন, তার এক একটা অংশ হচ্ছে স্লাইড। এরপর টেক্সটের জন্য কোন কমান্ডটি ইউজ করা হয়? টেক্সটের জন্য তুমি কোন কমান্ড ইউজ করবা? এটা একটা কিবোর্ডের শর্টকাট কমান্ড, এবং তোমাদেরকে বলে আসছি এখান থেকে কিন্তু এরকম প্রশ্নগুলো কিন্তু বেশি আসবে, যে কমান্ড, কিবোর্ডের শর্টকাট কমান্ড, বা কোনো একটা জিনিস করতে যাচ্ছ, কোনো একটা ছবি যুক্ত করতে যাচ্ছ, অডিও যুক্ত করতে যাচ্ছ, কোন স্টেপ ফলো করতে হবে, এই ধরনের প্রবলেমগুলো বেশি আসবে এই চ্যাপ্টার থেকে। এটা মূলত কি হবে? Ctrl+F। Ctrl+F করলেই তুমি মূলত কি করতে পারো? একটা টেক্সট বক্স পেতে পারো। একটা টেক্সট বক্সের জন্য তোমাকে কি করতে হবে? Ctrl+F করতে হবে। Ctrl+F, কিবোর্ডে কন্ট্রোল আর F কিন্তু চেপে ধরতে হবে। ওকে, এরপর প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনের জন্য
কোন কি ব্যবহার করা হয়। অর্থাৎ তুমি কি করতেছো, সম্পাদনা করতেছো, এডিট করতেছো, তো তুমি দেখতেছো যে একটু দেখি, প্রিভিউ দেখি যে কেমন লাগে, স্লাইডটা কেমন লাগে। এটাই মূলত স্লাইড প্রদর্শন। প্রিভিউ করতে করতে দেখি যে এটা কেমন লাগে, বা তুমি প্রেজেন্টেশন দিতে নিয়ে গেছো, ঠিক আছে, তো তোমাকে হচ্ছে ধরো প্রজেক্টরের মধ্যে দেখাইতে হইলো, তো প্রেজেন্টেশন দিতে হচ্ছে, তো তুমি হচ্ছে স্লাইড শো করবা, স্লাইডটাকে পরপর একটার পর একটা সুন্দর মতো স্লাইডগুলোকে শো করবা। তো সেখানে তুমি যদি স্লাইড শো করতে চাও, প্রেজেন্টেশন দিতে চাও, তাহলে তোমাকে কোন কি চাপতে হবে, তোমাকে F5 চাপতে হবে। কি চাপতে হবে? F5। কোন কি চাপতে হবে? F5। তাহলে স্লাইড শো এর জন্য স্লাইডের প্রদর্শন, অর্থাৎ প্রেজেন্টেশন দেওয়ার সময় স্লাইডের প্রদর্শনের জন্য F5। স্লাইডের প্রদর্শনের জন্য কিবোর্ডে F5 কি চাপতে হবে, F5 কি চাপতে হবে, ঠিক আছে, F5 কি চাপতে হবে। এরপরে কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড উপস্থাপিত হয়। প্রথম স্লাইড অর্থাৎ তুমি মাঝখানে আসো, পাওয়ার পয়েন্টের মাঝখানে আসো, মাঝখানে ধরো এডিট করতেছো বা মাঝে আসো, বা তুমি প্রেজেন্টেশনও দিচ্ছ, তুমি মাঝে আসো, কিন্তু তুমি চাচ্ছ তুমি একেবারে প্রথম স্লাইড, প্রথম পৃষ্ঠাতে ফিরে যাবে, একদম শুরুর পৃষ্ঠায় ফিরে যাবা, তখন তোমাকে কোন কিটা চাপতে হবে। তুমি হয়তো কি করতে পারো, ব্যাকে মানে প্রিভিয়াস করতে করতে ব্যাক দিয়ে মানে উল্টা দিকে দৌড়াতে পারো, কিন্তু এটা না করে আমরা কি চাচ্ছি, এক লাফে আমরা যেখানেই আসি না কেন, এক লাফে কোথায় চলে যাব, একদম শুরুতে চলে যাব, শুরুর পেজে চলে যাব। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে F5 কিটা চাপতে হবে। তাহলে কোনো একটা স্লাইড শোর জন্য তুমি সম্পাদনা করতেছো, তোমাকে ওইখানে কি করতে হবে, তুমি ওখানে হচ্ছে একদম শুরুর দিকে শুরুর পেজটা প্রদর্শন করতে চাচ্ছ বা স্লাইড শো করতে চাচ্ছ, তখনও তোমাকে F5 চাপতে হবে। আবার ধরো তুমি মাঝে আসো, প্রেজেন্টেশনের মাঝখানে আসো, বা সম্পাদনাতেও তুমি মাঝখানে আসো, তুমি কি করতে চাও, প্রথম পৃষ্ঠায় ফিরে যেতে চাও, তখন তোমাকে কোন কি চাপতে হবে, তখনও কিন্তু তোমাকে F5 চাপতে হবে। তো এই যে প্রত্যেকটা প্রশ্নের পিছনে এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে এই যে বাংলা কথাগুলো F5 চাপতে হবে, ওকে স্লাইড শোর জন্য F5 চাপতে হবে। এতটুকু যদি নিয়ে তুমি বিন্দাস থাকো তাহলে কিন্তু হইলো না। এখানে কিন্তু জিজ্ঞেস করবে, ধরো তুমি মাঝখানে আসো, প্রেজেন্টেশন দিচ্ছ, তুমি মাঝে আসো, তুমি চাচ্ছ যে প্রথমে ফিরে যাও, একদম প্রথম স্লাইডে ফিরে যাও, তুমি কি করবা, তখন তোমাকে একটা শর্টকাট জিজ্ঞেস করছে, ওই শর্টকাটটাই হলো F5, ওই শর্টকাটটা হচ্ছে F5। এরপর আমরা নেক্সটে যাই। স্লাইড শো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরে যেতে কোন কি চাপতে হবে। অর্থাৎ তুমি সুন্দর মতো প্রেজেন্টেশন দিচ্ছ, বা তুমি দেখলা যে প্রিভিউ কেমন হবে, ওটা দেখলা, কিন্তু না এই জায়গাটাতে মনে হয় একটু এডিট করতে হবে, আমি হচ্ছে এডিটে চলে যাই, সম্পাদনাতে চলে যাই, স্লাইড শো এখন যেমন আছে ওটাকে অফ করে দিই, আমি হলো প্রিভিউতে চলে যাই, আবার হচ্ছে গিয়ে এডিট করতে চলে যাই। অর্থাৎ যেখানে তুমি তৈরি করতেছিলা ওইটা যেরকম দেখতে, ওইখানের মধ্যে তুমি ফিরে যেতে চাচ্ছ। তাহলে স্লাইড শো থেকে তুমি ব্যাক যাবা, স্লাইড শোতে তো আসবা প্রথমে F5 কি চেপে, ওটা তো শিখাই দিলাম যে তুমি স্লাইড শো করতে চাচ্ছ, তুমি F5 কি চেপে স্লাইড শোতে আসছো, কিন্তু এখন স্লাইড শো থেকে তুমি আবার কোথায় চলে যেতে চাচ্ছ, সম্পাদনাতে চলে যেতে চাচ্ছ, মানে এডিট করতে চলে যেতে চাচ্ছ, তুমি ব্যাকে চলে যেতে চাচ্ছ, তখন তুমি কি করবা, তখন তুমি কোন কি চাপবা, তখন তুমি ESC এই কিটা চাপবা, ESC। অর্থাৎ দেখো ওই যে একদম তোমার দেখা যাবে, তুমি যদি একটা ল্যাপটপ ইউজ করে থাকো, ল্যাপটপের একদম কোনায়, এই যে বাম দিকের একদম কোনায় ESCটা থাকে, ওইটা চাপ দিবা, বা কিবোর্ডে থাকলে কিবোর্ডেও তুমি ESCটা যদি চাপ দাও, ওইখানে তুমি কি করতে পারো, তুমি হলো গিয়ে স্লাইড শো থেকে সম্পাদনার উইন্ডোতে মানে এডিট অপশনে তুমি কি করতে পারো, ফিরে যেতে পারো। ওকে, তাহলে এখন আমরা আবার নেক্সটে যাই। নেক্সটে যাই, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য কোন মেনু ব্যবহার করা হয়। স্লাইডে ব্যাকগ্রাউন্ড অর্থাৎ স্লাইডটা ধরো, যেমন এখানে খেয়াল করো, এখানের মধ্যে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো কালারের, এটা না হয়েও ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর হতে পারতো, যেমন একটু খেয়াল করো, যেমন হইল গিয়ে আমি যদি ধরে নিই যে আমাদের এই যে স্লাইডটা একটু দেখি, আমাদের এই যে স্লাইডটাও কিন্তু তৈরি করা হয়েছে পাওয়ার পয়েন্ট দিয়ে, যেমন ধরো এটা
এখানে ধরো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা লাল কালারের হচ্ছে গিয়ে একটা পৃষ্ঠা আছে, ঠিক আছে। এরপরে ধরো হইলো এটা, ধরো এখানে মূলত এই ছবিটা যুক্ত করা হয়েছে, এরপর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা লাল দিছে, দেখো এখানে হলো একটা, এটা গাঢ় লাল দিছে, এর নিচে হচ্ছে একটু করে আরও একটু ডিপ লাল দিছে, যাতে করে দুইটা জিনিস হলো গিয়ে কি হয় ডিফারেন্সিয়েট করা যায়। তার মানে এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কি করছে, যুক্ত করছে। তো তুমি যদি এরকম ব্যাকগ্রাউন্ডে কিছু যুক্ত করতে চাও, তুমি যদি এরকম ব্যাকগ্রাউন্ডে কিছু যুক্ত করতে চাও, তাহলে তুমি কি করবা? এই যে স্লাইডের ব্যাকগ্রাউন্ডে যদি তুমি যুক্ত করতে চাও, তাহলে তুমি কোন মেনুতে যাবা? তুমি কোন মেনুতে যাবা? এই যে আমি বলছিলাম যে এই ধরনের প্রশ্নগুলো আসবে, কমান্ড আসবে, আর হইল গিয়ে এই কাজ করতে হলে তুমি কোথায় যাবা, এই কাজ করতে হলে তুমি কোন মেনুতে যাবা, কোন ট্যাবে যাবা, এই ধরনের প্রশ্নগুলো আসবে। এই যে আসছে, দেখছো? এই যে স্লাইড যুক্ত করার জন্য, ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য তুমি কোথায় যাবা? তুমি ডিজাইনে যাবা। কোথায় যাবা? ডিজাইনে যাবা। ডিজাইনে গেলেই কিন্তু তুমি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখতে পারো। এখনই যদি তোমার কাছে ল্যাপটপ থাকে, যাও পাওয়ার পয়েন্টে খুলো, ডিজাইনে যাও, দেখবা হরেক রকমের ডিজাইন তোমার ওখানে আছে, সবুজ কালার, নীল কালার, যেমনই ইচ্ছা তুমি হচ্ছে ডিজাইন ইউজ করতে পারো। তুমি কাস্টম ডিজাইন ইউজ করতে পারো। কাস্টম মানে কি? যেগুলো তোমার ওখানে দেওয়া আছে বাই ডিফল্ট, ওগুলো ইউজ না করে নিজে থেকে কিছু ডিজাইন তুমি অ্যাড করতে পারো। নিজে থেকে কিছু ডিজাইন তুমি অ্যাড করতে পারো, ওটা হচ্ছে কাস্টম ডিজাইন। তাহলে তোমার স্লাইডে কোনো ব্যাকগ্রাউন্ড তুমি অ্যাড করতে চাও, এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য তোমাকে কোন মেনুতে যেতে হবে? তোমাকে ডিজাইন মেনুতে যেতে হবে। কোথায় যেতে হবে? ডিজাইন মেনুতে। সো ডিজাইন মেনুতে তোমাকে যেতে হবে। ওকে, পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশন 5 পৃষ্ঠায় উপস্থাপন করলে পৃষ্ঠাগুলোকে কি বলা হয়? 20টা স্লাইডের প্রেজেন্টেশন 5টা পেজে উপস্থাপন করতেছি। প্রশ্নটা কি চেনা চেনা লাগতেছে? প্রশ্নটা কি চেনা চেনা লাগতেছে? 20 পেজের স্লাইড কিন্তু উপস্থাপন করতেছি 5 পেজে। ব্যাপারটা এমন না যে একটা পৃষ্ঠায় একাধিক স্লাইড। 20 পেজের একটা 20 স্লাইডের একটা প্রেজেন্টেশনকে আমরা 5টা পৃষ্ঠায় উপস্থাপন করতেছি। এটার মানে হলো একটা পৃষ্ঠায় নিশ্চয়ই একাধিক স্লাইড আছে, একটা একটা করে স্লাইড নাই। এখন 5টা পৃষ্ঠায় একের অধিক স্লাইড আছে। তো 5টা পৃষ্ঠায় বা একটা পৃষ্ঠায় একের অধিক স্লাইড থাকলে ওটাকে কি বলা হয়? শিখাইছি না? ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় হ্যান্ড আউটস। ওটাকে কি বলা হয়? হ্যান্ড আউটস। এই হ্যান্ড আউটস মানে কি? একাধিক স্লাইড একটা পৃষ্ঠায়, একাধিক স্লাইড একটা পৃষ্ঠায়। এখন কি রিলেট করতে পারতেছো? একাধিক স্লাইড একটা পৃষ্ঠায়। এখন আশা করি রিলেট করতে পারতেছো। একাধিক স্লাইড একটা পৃষ্ঠায়, একাধিক স্লাইড একটা পৃষ্ঠায়। বোঝা যাচ্ছে? তাহলে দেখো, পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশনকে 5 পৃষ্ঠায় উপস্থাপন করতেছি। অর্থাৎ স্লাইড 20টা কিন্তু 5 পৃষ্ঠায়। তাহলে 20টা স্লাইডকে 5 পৃষ্ঠায় করতে হলে নিশ্চয়ই একটা পেজে একটা পৃষ্ঠায় একাধিক স্লাইড আছে। সো এটা ঠিক ওইটাই না, একাধিক স্লাইড একটা পৃষ্ঠায়। দ্যাট মিনস এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে হ্যান্ড আউটস। এটার নাম কি? হ্যান্ড আউটস। ওকে, একটি স্লাইড থেকে অপর স্লাইডে যাওয়ার সময় কি ব্যবহার করতে হয়? ধরো একটা স্লাইডের পরে তুমি আরেকটা স্লাইডে যেতে চাচ্ছ। যারা তোমরা বিভিন্ন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখছো, ওরা কিন্তু জানো যে একটা পেজ থেকে আরেকটা পেজে যখন মুভ করা হয় তখন কিছু আকর্ষণীয় জিনিসপাতি দেখা যায়। প্রেজেন্টেশনটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য, একটু অ্যাট্রাকটিভ করার জন্য কিছু জিনিসপাতি দেখানো হয়। তো এগুলো আসলে কিসের সাহায্যে অ্যাড করা হয়? এগুলো যেটা সাহায্যে অ্যাড করা হয় ওটার নাম হলো ইফেক্ট। ইফেক্ট দিয়েই মূলত এই কাজটা করা হয়। অর্থাৎ একটা পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠায় সরাসরি না গিয়ে একটা ইফেক্ট ইউজ করে যাওয়া হয়। অনেক সময় দেখা যায় না, বা যারা তোমরা হলো গিয়ে কি বলো ওটাকে, যারা ভিডিও এডিট করো, তো দেখা যায় না যে একটা ভিডিও পরে ধরো একটা ক্লিপ তুমি নিছো, পরে আরেকটা ক্লিপ তুমি জোড়া লাগাইছো। তো এই দুইটা ক্লিপের মাঝখানে তুমি হলো একটা ইফেক্ট, যেমন ধরো যাক যে একটা গোল চিহ্ন, যেমন একটা গোল চিহ্ন হলো গিয়ে বের হয়ে ওইখান থেকে হলো আবার নতুন ক্লিপটা শুরু হইলো। তো এই যে একটা স্পেশাল জিনিস অ্যাড করতেছো দুইটা ক্লিপের মাঝখানে, বা এখানে যেটা ইউজ হচ্ছে দুইটা স্লাইডের মাঝখানে, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইফেক্ট। এরপরে খেয়াল করি, স্লাইড ট্রানজিশন নমুনা কোন মেনুতে পাওয়া যায়? অর্থাৎ স্লাইডের যে ট্রানজিশন সেটার নমুনা কোথায় পাওয়া যায়? সেটার নমুনা পাওয়া যায় অ্যানিমেশনে। স্লাইডের ট্রানজিশন অর্থাৎ একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যে যাওয়ার যে নমুনাগুলো ওটা পাওয়া যায় অ্যানিমেশনের ক্ষেত্রে। এরপর স্লাইডের ছবি যুক্ত করার জন্য কি করতে হবে? তুমি স্লাইডের ছবি যুক্ত করতে চাও, ইনসার্ট মেনু থেকে পিকচার আইকনে ক্লিক।
পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক, অ্যাপ্লাই টু, নিজের কোনটি সঠিক। স্লাইডে ছবি যুক্ত করতে চাইলে কি করতে হবে, ইনসার্ট মেনু থেকে পিকচার আইকন ক্লিক করতে হবে, পিকচার সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই টু, নিচের কোনটি সঠিক। তাহলে এখানে যেটা সঠিক সেটা হলো গিয়ে 2 আর 3। কেন 2 আর 3? কারণ তোমাকে পিকচার সিলেক্ট করে ইনসার্ট করতে হবে, তুমি ইনসার্টের ভিতরে গিয়ে পিকচার পাবা না। অর্থাৎ পিকচার তুমি পেলেও তুমি হচ্ছে বাই ডিফল্ট কিছু পিকচার পাবো, ওগুলো তোমার কাজে আসবে না। তুমি মূলত তোমার যে গ্যালারিতে বা তোমার ল্যাপটপের ফাইলে বা পিসির ফাইলে যেখানেই বলো না কেন যে ছবিগুলো আছে ওইটা সিলেক্ট করে নিয়ে তুমি যদি ইনসার্ট করো, ইনসার্টে ক্লিক করো, তাহলে ওই পিকচারটা কি হয়ে যাবে, ওই স্লাইডের মধ্যে ওই স্লাইডে সিলেক্ট হয়ে যাবে, ওই স্লাইডের জন্য সিলেক্ট হয়েছে। এরপর যখন তুমি অ্যাপ্লাই টুতে চাপ দিবা, যখন তুমি অ্যাপ্লাই টুতে ক্লিক করবা, ওই অ্যাপ্লাই টুতে যখন তুমি ক্লিক করবা তখনই মূলত তোমার ছবিটা ওই স্লাইডের মধ্যে অ্যাড হয়ে যাবে। তাহলে তোমার কি হলো, প্রথমে তুমি পিকচার সিলেক্ট করে ইনসার্ট করছো, পিকচার সিলেক্ট করে ইনসার্ট করা মানে ওই পিকচারটা ওই স্লাইডের জন্য রেডি হয়েছে, ওই পিকচারটা ওই স্লাইডের জন্য রেডি হয়েছে। যখন তুমি অ্যাপ্লাই টু করলা, যখন তুমি কিনা অ্যাপ্লাই টু করলা, তখন ওই পিকচারটা ওই স্লাইডের মধ্যে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হলো 2 আর 3। এরপরে আসি, বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিহাব সাহেব স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ ও ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপন করলেন। শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য শিহাব সাহেবের কোন সফটওয়্যার ব্যবহার করা সুবিধাজনক। বুঝতে পারছো, টেক্সট, ইমেজ, ইফেক্ট এগুলো কোথায় ইউজ করা হয়, পাওয়ার পয়েন্টে। এখন এই পাওয়ার পয়েন্টের জন্য কোন সফটওয়্যারটা আমার আছে, সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তাহলে কোন সফটওয়্যারটি ব্যবহার করা সুবিধাজনক হবে, সেটা হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এবার আসি, বিজ্ঞান বিষয় শিক্ষক অ্যাগেন একটি ক্লাস উপস্থাপন করলে ওকে শিহাব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করেছেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করা যাবে, শব্দ ও ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রমে দেখানো যাবে, স্কুলের আয় ও ব্যয়ের হিসাব করা যাবে। বলো অ্যান্সার কি হইতে পারে, অ্যান্সার কি হইতে পারে? আশা করি চিন্তা করতে পারছো অ্যান্সার কি হতে পারে। প্রথম দুইটা, নিচেরটা তো দরকার নাই। স্কুলের আয় ব্যয়ের জন্য কি পাওয়ার পয়েন্টের দরকার আছে? পাওয়ার পয়েন্ট মূলত প্রেজেন্টেশন, অর্থাৎ কি ঘটতেছে না ঘটতেছে ওটার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। এটা মূলত কোনো কাজ করে দেয় যে তা না, এটা মূলত কাজের একটা কি দেয়, অর্থাৎ তুমি যে কাজগুলো করছো ওই কাজগুলোকে একসাথে গুছাই অন্য আরেকজনকে বোঝানোর জন্য হেল্প করে। ঠিক আছে, স্কুলের আয় ব্যয়ের হিসাবের জন্য পাওয়ার পয়েন্ট লাগে না, বা পাওয়ার পয়েন্ট দিয়ে কখনো তুমি স্কুলের আয় ব্যয়ের হিসাব করতে পারবে না। তো এটা যেটা করে যে হ্যাঁ ঠিক আছে, অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনাকে আকর্ষণীয় করে, ওকে শব্দ, ভিডিও ব্যবহার করে শ্রেণী কার্যক্রম দেখানো যাবে, ঠিক আছে, কিন্তু স্কুলের আয় ব্যয়ের হিসাব করা কিন্তু যাবে না। তো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হলো 1 আর 2। এটার অ্যান্সার হচ্ছে কত? 1 আর 2। এরপরে আফরিন 10ম শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক মহোদয় তাকে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশন তৈরি করতে বললেন। আফরিন তার স্লাইডে অনেকগুলো ছবি যুক্ত করে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইড প্রদর্শন করলো। স্লাইডে অনেকগুলো ছবি যুক্ত করে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইডকে প্রদর্শন করলো। তো আফরিনের শেষ কাজটি করার সঠিক পদ্ধতি কোনটা? অর্থাৎ সে কি করছে, যে ছবি যুক্ত করছে, ঠিক আছে, ছবি কিভাবে যুক্ত করতে হয় আমরা জানি, ছবিটা সে সুন্দর মতো যুক্ত করলো, কিন্তু এরপরে যেটা করছে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায়। ভিন্ন ভিন্ন প্রক্রিয়া মানে কি? অর্থাৎ এখানে সে কি করছে, ইফেক্ট যোগ করছে, অ্যানিমেশন যোগ করছে। তাহলে এই কাজটা করার সঠিক পদ্ধতি কোনটি? সঠিক পদ্ধতি হচ্ছে এই যে অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন, অ্যাড ইফেক্ট। অর্থাৎ অ্যানিমেশনে গেছে, ওইখান থেকে কাস্টম অ্যানিমেশনে গেছে। কাস্টম অ্যানিমেশন মানে কি? নিজের কিছু অ্যানিমেশন সে অ্যাড করছে। এরপর ওখান থেকে অ্যাড ইফেক্ট। অ্যাড ইফেক্ট মানে কি? অ্যাড ইফেক্ট করলে তুমি যে অ্যানিমেশনটা সিলেক্ট করছো বা সে যে অ্যানিমেশনটা সিলেক্ট করছে ওইটা স্লাইডের মধ্যে কি হয়ে যায়? অ্যাড হয়ে যায়। ঠিক আছে, ওই যে অ্যাপ্লাই টু এর মতো করেও কিন্তু এখানে অ্যাড ইফেক্ট করলে একমাত্র অ্যানিমেশনটা
তোমার স্লাইডের জন্য কি হবে, তোমাদের স্লাইডে কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন, অ্যাড ইফেক্ট। তাহলে আমি বারবার বলতেছি এখান থেকে এমসিকিউগুলো আসবে, কমান্ড ভিত্তিক এমসিকিউ, না হলে এই কাজটা করার জন্য স্টেপগুলো কি কি, বা অমুক জিনিসটা করার জন্য তোমাকে কোন মেনুতে যেতে হবে, কোন ট্যাবে যেতে হবে, এগুলো। তো বই যখন পড়বা তখন বইয়ের এই সমস্ত জিনিসগুলো একটু ভালো মতো পড়বা, ঠিক আছে? বইয়ের এই সমস্ত জিনিসগুলো কি করতে হবে, ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। আফরিন 10ম শ্রেণীর শিক্ষার্থী, ওকে ভিন্ন ভিন্ন প্রক্রিয়া স্লাইড প্রদর্শন করতে বলে আগের মতোই। আফরিন তার কাজগুলো আকর্ষণীয় করার জন্য কি করবে, ছবিগুলো সিলেক্ট করলো, ব্লাইন্ডস, ফ্লাই ইন, ডায়মন্ড ইত্যাদি পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করলো, অ্যাপ্লাই টু অপশন ব্যবহার করলো। তাহলে ছবিগুলো সিলেক্ট করছে, ব্লাইন্ডস, ফ্লাই ইন, ডায়মন্ড এগুলো হলো বিভিন্ন ইফেক্টের নাম, এগুলো হইতেছে বিভিন্ন ইফেক্টের নাম। তো এই বিভিন্ন ইফেক্ট সে ব্যবহার করছে। এখন যদি সে অ্যাপ্লাই টু অল করে তাহলে কি হয়, অ্যাপ্লাই টু অল যদি করে তাহলে সব ছবিতে তার সিলেক্ট করা সব ছবিতেই একই ইফেক্ট কি হয়ে যাবে, একই ইফেক্ট ইউজ হয়ে যাবে। তো অ্যাপ্লাই টু অল করা যাবে না, কারণ উদ্দীপকে বলছে যে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইড প্রদর্শন করছে, সে একটা ইফেক্ট ব্যবহার করে স্লাইডটাকে প্রদর্শন করে নাই, সে স্লাইডটা প্রদর্শন করার জন্য বিভিন্ন প্রক্রিয়া বেছে নিছে, এক একটা স্লাইডের অ্যানিমেশনে সে এক একটা ইফেক্ট রাখছে। তাহলে সে কিন্তু অ্যাপ্লাই টু অল এটা ব্যবহার করে নাই। করলে নিশ্চয়ই সবগুলো একই প্রক্রিয়ায় হইতো, কিন্তু উদ্দীপকে বলা হয়েছে না, সে স্লাইড প্রদর্শন করছে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায়। একটা স্লাইডের সাথে আরেকটা স্লাইডের যে প্রদর্শনটা হয়েছে এগুলো সবগুলোতে একটা ইফেক্ট ইউজ হয় নাই, বিভিন্নগুলোতে বিভিন্ন ইফেক্ট ইউজ হয়েছে। তার মানে এখানে 3 নাম্বারটা সঠিক না, এখানে সঠিক হচ্ছে কোনটা, সঠিক হলো 1 আর 2। আমি কি বুঝাতে পারছি তোমাদের? আশা করি বুঝাতে পারছি। তাও যদি না বুঝো আর একটু রিক্যাপ করতেছি। দেখো এখানে বলছে যে অনেকগুলো ছবি যুক্ত করে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইডে ছবিটাকে প্রদর্শন করলো। তো এই কাজটা করার জন্য আফরিন কি করছে, ছবিগুলো সিলেক্ট করছে, ফাইন, ব্লাইন্ডস, ফ্লাই ইন, ডায়মন্ড এগুলো পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করছে, তাও ফাইন, অ্যাপ্লাই টু অল অপশন ব্যবহার করছে। সে যদি অ্যাপ্লাই টু অল করতো তাহলে তার একটা ইফেক্ট, তার সিলেক্ট করা একটা ইফেক্টই মূলত সবগুলোতে অ্যাড হয়ে যেত, ঠিক আছে? কিন্তু উদ্দীপক বলতেছে না, সে একটি ইফেক্ট ব্যবহার করে নাই, সে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় স্লাইড প্রদর্শন করছে, মানে ভিন্ন ভিন্ন ইফেক্ট ইউজ করছে। তার মানে 3 নাম্বারটা আসলে সঠিক না, সে অ্যাপ্লাই টু অল ইউজ করে নাই। তাহলে সঠিক কোনটা, সঠিক হলো 1 আর 2। সে ছবি সিলেক্ট করছে, এরপর পছন্দ মতো ইফেক্ট যোগ করে যেখানে যে ইফেক্টটা তার ইউজ করতে মন চাইছে, যে স্লাইডে যে ইফেক্টটা ইউজ করতে মন চাইছে সেখানে শুধু অ্যাড ইফেক্ট করছে, অ্যাপ্লাই টু অল সে করে নাই, সে জাস্ট কি করছে, অ্যাড ইফেক্ট করছে, ঠিক আছে? জাস্ট অ্যাড ইফেক্ট করছে, অ্যাপ্লাই টু অল করে নাই। ওকে, এখন আমরা নেক্সটে যাই। জনাব হামিদা বেগম 10ম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেন। তিনি স্লাইডসমূহ ঠিকঠাক কাজ করে কিনা, যথাযথ হয়েছে কিনা পরীক্ষা করে নিতে চাইলেন, যেটা আমরাও করি। শুরুতেই বলছি আমরা জাস্ট এডিট করতে থাকি তা না, এডিট করে মাঝে মাঝে একটু দেখতে চাই, আচ্ছা অন্যদেরকে তো দেখাবো, দর্শকদের তো দেখাবো, কিন্তু তার আগে আমি নিজে একটু দেখি না আমার কেমন লাগে। তো এটাই হামিদা বেগম করতেছে, যে যথাযথ হচ্ছে কিনা ওটা পরীক্ষা করার জন্য তিনি কি করতে চাইলেন, পরীক্ষা করতে চাইলেন। তো এই উদ্দেশ্যের জন্য তিনি কি করবে, ভিউ মেনুর স্লাইড শোতে ক্লিক করতে পারে, ফাংশন কি এর F5 বাটনে ক্লিক করতে পারে, স্ট্যাটাস বারের স্লাইড শোতে অপশনে ক্লিক করতে পারে, ভিউ মেনুর স্লাইড শোতেও ক্লিক করতে পারে, F5-এও ক্লিক করতে পারে, আর না হয় স্ট্যাটাস বারে যে স্লাইড শো আছে সেখানেও ক্লিক করতে পারে। 2 নাম্বারটা যে সঠিক সেটা আমরা কিন্তু ইতিমধ্যেই জানি, 2 নাম্বারটা যে সঠিক এটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানি, আমরা কিন্তু পড়ে আসছি যে আমাদের সম্পাদনার কাছ থেকে আমি স্লাইড শোতে যেতে চাচ্ছি, আমি F5-এ চাপ দিব, আবার স্লাইড শো থেকে সম্পাদনাতে আসতে চাচ্ছি তাহলে ESC চাপ দিব। আপাতত আমরা স্লাইড শোতেই যাই, যে আমরা সম্পাদনা থেকে স্লাইড শোতে যেতে যাচ্ছি, আমরা F5 চাপ দিব। কিন্তু 1 আর 2 এর মধ্যে কোনটা সঠিক, ভিউ মেনুর স্লাইড শোতে ক্লিক করতে পারবো আর নাকি একই সাথে স্ট্যাটাস বারের স্লাইড শোতেও ক্লিক করতে পারবো, এটা হলো দুইটাই, ঠিক আছে? আমি ভিউ মেনু থেকেও, অর্থাৎ ওখানে দেখো না উপরে হোম, ইনসার্ট, ভিউতে গিয়ে ওইখানেও একটা স্লাইড শো থেকেও আমি স্লাইডটা শো করতে পারি,
প্রেজেন্টেশনে ফিরে যেতে পারি, অথবা একদম সবার উপরে কিন্তু একটা হইলো গিয়ে তোমার মনিটরের চিহ্ন দিয়ে একটা স্লাইড শো আছে, তো তুমি ওইখানে ক্লিক করলেও কি করতে পারবা, ওইখানে ক্লিক করলেও তুমি স্লাইড শোতে ফিরে যেতে পারবা। তাহলে আমাদের 1, 2, 3 তিনোটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার খেয়াল করো, জনাব হামিদা বেগম 10ম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করো, ওই যে আগেরটাই। ওকে, তিনি কি করতে চাইছেন, স্লাইড শো উইন্ডো থেকে এডিটে ফিরে যেতে চাইছেন। ওই এডিট মানে কি, যেটা তোমাদেরকে পড়াইছি, সম্পাদনা। তখন কিন্তু সম্পাদনা ছিল, তখন আমি ইংলিশে বলে দিয়েছিলাম যে এডিট, তাই না? ওটা আগেই বলে দেওয়া হয়েছে যে সম্পাদনা মানে কি, এডিট। তো উনি কি করছে, F5 চাপ দিয়ে কোথায় গেল, সুন্দর মতো স্লাইড শোতে গেল। এখন বললো যে না, এখানে মনে হয় একটু চেঞ্জ করতে হবে। তো উনি কি করতে চায়, স্লাইড শো থেকে আবার ব্যাকে এসে কোথায় আসতে চাচ্ছে, স্লাইড শো থেকে ব্যাকে কোথায় আসতে চাচ্ছে, আবারও তিনি কোথায় আসতে চাচ্ছেন, এডিটে চলে যেতে চাচ্ছে, মানে সম্পাদনার উইন্ডোতে চলে যেতে চাচ্ছে, যাতে করে সেখানে কিছু ইফেক্ট বা কিছু শব্দ বা কিছু চিত্র, কোনো একটা চিত্র অ্যাড করলে হয়তো প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর হতো, কোনো একটা ইফেক্ট ইউজ করলে হয়তো সুন্দর হতো। এটার জন্য উনি আবারও এডিটে ফিরে যেতে চাচ্ছে। এটার জন্য তিনি কি করবে, স্লাইড শোতে আসে, এখন কিন্তু স্লাইড শোতে আসে, স্লাইড শো থেকে তিনি কোথায় ফিরে যাবে, এডিটে ফিরে যাবে, এডিট অপশনে ফিরে যাবে। তিনি তখন কি করবে, এটাও কিন্তু পড়াইছি, এটা হলো ইএসসি। এটার অ্যান্সার কি হবে, ইএসসি। ঠিক আছে, তো এসকেপ বাটন দেখো, আমি এটা একটু শর্ট নোটের মধ্যে লিখে দিই যে সম্পাদনা উইন্ডো থেকে তিনি কোথায় যেতে চায়, উনি স্লাইড শোতে যেতে চায়, স্লাইড শো। তাহলে কি করতে পারে, তিনি যেটা করতে পারে, F5 মেনুতে ক্লিক করতে পারে। F5 এর মধ্যে F5 কিবোর্ডে যে F5 আছে ওই কিটা চাপতে পারে। এরপরে দেখো, স্লাইড শো থেকে তিনি সম্পাদনা উইন্ডোতে যেতে পারে, স্লাইড শো থেকে তিনি সম্পাদনা উইন্ডোতে যেতে চাচ্ছেন, স্লাইড শো থেকে তিনি সম্পাদনা উইন্ডোতে যেতে চাচ্ছেন। তাহলে তাকে কি করতে হবে, তাকে ইএসসি চাপ দিতে হবে, তাকে কিবোর্ডের ইএসসি চাপ দিতে হবে। তোমরা যখন এগুলো নিয়ে রিয়েল টাইম কাজ করবা, মানে ধরো তুমি নিজেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতেছো, তখন কিন্তু যখন তুমি স্লাইড শোতে যাও তখন উপরে একটা লেখা আসে, মানে প্রথম যখন যায় যে প্রেস ইএসসি টু এক্সিট, এরকম কিছু একটা লেখা থাকে। তো তুমি হয়তো এখন মুখস্থ করতেছো, কিন্তু যখন তুমি অ্যাকচুয়ালি আসলে কাজ করতে যাও তখন বিভিন্ন জায়গায় তোমাকে এই কমেন্টগুলো কিন্তু ওরা বলে দেয়, তোমার কাজটাকে সহজ করে দেওয়ার জন্য। এটা কাইন্ড অফ ইউজার ফ্রেন্ডলি বিহেভিয়ার আর কি, বলতে গেলে বিভিন্ন সফটওয়্যারকে ইউজারের কাছে নিজেদেরকে ফ্রেন্ডলি করে তুলতে চায়। তো এটার জন্য দেখা যায় তুমি যখন শুরুতে স্লাইড শোতে যাও তখন কিন্তু উপরে একটা লেখা থাকে যে প্রেস ইএসসি টু এক্সিট, অর্থাৎ তোমার হচ্ছে কি, তুমি ঠিক আছে তুমি স্লাইড শোতে আসছো, কিন্তু তুমি হচ্ছে চাচ্ছ যে তুমি আবার এডিটে চলে যাবা, এক্সিট করবা, তখন তুমি ইএসসিটা চাপো। এটা তোমাদেরকে বলে দেয়। তো এটা মূলত যে পাওয়ার পয়েন্ট অর্থাৎ MS পাওয়ার পয়েন্টের একটা ইউজার ফ্রেন্ডলি বিহেভিয়ার, যে তোমাকে বলে দিচ্ছে, তোমার জন্য কাজটা সহজ করে দিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে মূলত হচ্ছে যারা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করছে, আমিও করছি, বা যারা করছে আর কি, যদি তোমরা নিজেরা প্র্যাকটিক্যালে করে থাকো তখন তোমাদের হয়তো রিলেটেবল লাগবে যে এই যে প্রেস ইএসসি টু এক্সিট, মানে এই টাইপের জিনিসপাতিগুলো তোমাদেরকে বলে দেয়। তো হয়তো এখানে মুখস্থ করতেছ, কিন্তু যারা হচ্ছে ধরো প্র্যাকটিক্যালি করছো তারা কিন্তু দেখা যায় যে অনেক কিছু বলে দেওয়া থাকে। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। তো ইএসসি এটা হলো গিয়ে মিলছে। এরপরে দেখো আমরা মোটামুটি